বাংলাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে আমি রেনেসা রয়েছি। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, প্রথমেই আপনাদের সেটা জানিয়ে দিই। আপনারা জানেন যে আজকের দিনটি পশ্চিমবঙ্গের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকে 48 ঘন্টার মধ্যে দ্বিতীয়বার, একবার নয় দুবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল। সূত্র মারফত যেটা জানা গিয়েছিল যে গতকালই তার ফেরার কথা ছিল, কিন্তু তিনি ফেরেননি। আজকে তিনি বৈঠক করেন, প্রায় 1.25 ঘন্টা ধরে তাদের মধ্যে বৈঠক হয়। এই বৈঠকে ঠিক কী আলোচনা হয়েছে সেটা রাজ্যপাল জানাননি, কিন্তু বেরিয়ে এসে বিস্ফোরক রাজ্যপাল, আমরা বলতে পারি যে আবারও অনেক বেশি বিস্ফোরক রাজ্যপাল। এবং বেরিয়ে এসে তিনি যেটা বলেছেন আরও একবার আপনাদের জানিয়ে দিই, যেখানে তিনি বলছেন যে স্বাধীনতার পর সবচেয়ে ভয়ঙ্কর হিংসার ঘটনা এই রাজ্যে ঘটেছে এবং রাজ্য সরকারের ক্ষতিগ্রস্তদের পাশে যেভাবে দাঁড়ানো উচিত ছিল সেভাবে রাজ্য সরকার দাঁড়ায়নি, এমনটা অভিযোগ করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। অন্যদিকে তৃণমূল কংগ্রেস স্বভাবতই তারাও প্রতিক্রিয়া জানিয়েছে। তারা বলছে যে হোয়াইট হাউসেও যেতে পারেন রাজ্যপাল এই বিষয়ে অভিযোগ জানাতে, কেন যাচ্ছেন না এই বিষয়ে তারাও তীব্র কটাক্ষ করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়কে। কিন্তু আমাদের প্রশ্ন যে রাজ্য এবং রাজ্যপালের যে সংঘাত, সেটা কি আজকের এই মিটিংয়ের পর আরও বেশি বাড়বে, চরমে উঠবে? কবে ফিরবে এ রাজ্যে অশান্তি? ভোট পরবর্তী হিংসার যে অভিযোগ বারবার এ রাজ্যে উঠছে, তার থেকে কবে নিস্তার পাবে এই বাংলা? জবাব চায় বাংলা। Such kind of post-poll violence is the worst ever since independence. এদের মেন্টাল ট্রিটমেন্টের দরকার। He is a blood sucker. রাজ্যপালকে আমরা হজম করতে পারছি না। রাজ্যপাল যদি হোয়াইট হাউসে কমপ্লেনটা করতেন ভালো হতো। কোচবিহার থেকে কাকদ্বীপ, ভোট পরবর্তী হিংসার আগুন রাজ্য জুড়ে। এই ইস্যুতে তীব্র হচ্ছে রাজ্যপাল সংঘাত। দিল্লি সফরে রাষ্ট্রপতি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, লোকসভার স্পিকারের সঙ্গে দেখা করেন জগদীপ ধনখড়। তুলে ধরেন ভোট পরবর্তী সন্ত্রাসের ছবি। শেষ দিনেও ফের অমিত শাহের বাসভবনে বৈঠকে বসেন দুজনে। শাহী বৈঠক সেরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আইন শৃঙ্খলার প্রশ্নে কাঠগড়ায় তোলেন মমতার সরকারকে। Such kind of post-poll violence is the worst ever since independence. Country has not seen such kind of post-poll violence, and the nature of that violence is only one. Violence is triggered by one aspect, and that aspect is how in democracy you dare vote according to your choice, how in democracy you dare vote against us, and therefore you are to be punished for your voting. একই সঙ্গে এদিন ফের স্মরণ করিয়ে দেন রাজ্যপালের ভূমিকা, সেই সঙ্গে শান্তি বজায় রাখার বার্তাও দেন তিনি। I appeal to everyone to be extremely alive, to ensure there is peace in the state of West Bengal. Post-poll retributive violence continues unabated. I have been making appeal to the government and to everyone concerned that this is an occasion for all of us to believe in democracy. গত সোমবারই রাজ্যপালের সঙ্গে দেখা করেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার সঙ্গে ছিলেন বিজেপির বিধায়করাও। ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে রাজভবনে বৈঠকের পরদিনই দিল্লি রওনা দেন রাজ্যপাল। রাজ্যপালের দিল্লি সফর নিয়ে সুর চড়িয়েছে তৃণমূল। এদিনও জ্যোতিপ্রিয় মল্লিকের গলায় ছিল বিদ্রুপের সুর। রাজ্যপাল যদি হোয়াইট হাউসে কমপ্লেনটা করতেন ভালো হতো। বাইডেনকে কমপ্লেন করলে ভালো ছিল। রাজ্যপালের যে লেভেল না, ওরা এখন কিন্তু ভারতবর্ষে ছাড়িয়ে কিন্তু বিশ্ব মানচিত্রে চলে যাওয়া উচিত। তিনি কিন্তু দারুণভাবে রাজ্যপাল, উনি অভিযোগের আর কোনো জায়গা পাননি। রাজ্যপালের তো ইনিশিয়েটিভ কেন? তিনি কি ভারতীয় জনতা পার্টির দায়িত্ব কি তাকে দেওয়া হয়েছে? সভাপতি করা হয়েছে? এখন তো সভাপতি করা হয়নি তাকে। ঘর বাড়ি ছেড়ে মানুষের পলায়ন দেখতে পাই। মুর্শিদাবাদেও কংগ্রেসের উপরে হামলা হয়েছে, আমরা সেগুলো বলেছি সেখানকার প্রশাসনকে। স্বাভাবিকভাবেই মমতা ব্যানার্জি যখন তৃণমূল সরকার যখন এই হিউজ ম্যান্ডেট নিয়ে, যাকে বলে ম্যাসিভ ম্যান্ডেট নিয়ে ক্ষমতা এসেছে, তখন তাদের দেখার উচিত যে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা নিয়ে কেউ যেন কোথাও প্রশ্ন করতে না পারে। একদিকে ভোট সন্ত্রাস, ঘর ছাড়া বহু বিজেপি কর্মী, আশ্রয় ত্রাণ শিবির, বিজেপি করাই যেন অস্পৃশ্য। বীরভূমের সাঁইথিয়ায় ঘর ছাড়া বিজেপি কর্মীদের গঙ্গা জল ছিটিয়ে ঘরে ফেরানো হলো। এর আগেও বিজেপি করার অপরাধে জারি হয়েছে মধ্যযুগীয় ফতোয়া। কোথাও ধর্ষণের হুমকি দিয়ে পোস্টার, কোথাও সামাজিক বয়কটের নিদান। রাজ্যপালের অভিযোগকেই শিলমোহর দিয়েছে একের পর এক ঘটনা। রিপাবলিক বাংলা।
আর আজকে জবাব চাই বাংলাতে আমাদের সঙ্গে যারা যারা রয়েছেন, মানে গেস্ট অতিথি যারা রয়েছেন, তাদের সঙ্গে প্রথমেই আপনাদের পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন তরুণজ্যোতি তিওয়ারি, বিজেপির মুখপাত্র। আমাদের সঙ্গে রয়েছেন সুদীপ রাহা, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মুখপাত্র, এবং সায়ন ব্যানার্জি রয়েছেন আইনজীবী, এবং পাশাপাশি আমাদের সঙ্গে রয়েছেন নির্মাল্য মুখার্জি, রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের সবাইকে স্বাগত জবাব চাই বাংলায়। আমি প্রথমেই সুদীপ রাহার কাছে যাব। সুদীপ, আপনার কাছে যেটা জানতে চাইবো যে রাজ্যপাল 48 ঘন্টার মধ্যে দুবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন। বৈঠকে কি আলোচনা হয়েছে আমরা জানি না, সেটা তিনি বলেননি, খোলসা করেননি, কিন্তু বেরিয়ে তিনি বললেন যে স্বাধীনতার পর থেকে সবচেয়ে ভয়ঙ্কর রাজনৈতিক হিংসার ঘটনা, ভোট পরবর্তী হিংসার ঘটনা এ রাজ্যে ঘটেছে। কি বলতে চাইবেন আপনি? দেখুন, রাজ্যপালকে প্রতি মুহূর্তে প্রমাণ করতে হচ্ছে যে তিনি এখানে বিজেপির জন্য কি সুবিধা করে দিতে পারবেন। আমি বেচারা বৃদ্ধ জগদীপ ধনকরকে খুব একটা দোষ দিই না। বিজেপি সাংবিধানিক কাঠামোর ওপর যেভাবে হস্তক্ষেপ করে চলেছে এটা অত্যন্ত লজ্জার। আজকে জগদীপ ধনকরকে পশ্চিমবাংলার রাজ্যপাল করার পেছনে বিজেপির উদ্দেশ্য অত্যন্ত স্পষ্ট। সেটা সারা বাংলা কেন, সারা ভারতবর্ষের মানুষ জানে। অন্যান্য রাজ্যের ক্ষেত্রেও একই জিনিস হয়। আজকে জগদীপ ধনকরকে আমার মনে হয় কোথাও বারবার ধমকানো হচ্ছে দিল্লি থেকে, যে তুমি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বলবার জন্য তোমাকে পাঠালাম, তুমি কি করলে। এই জগদীপ ধনকরকে আমরা দেখেছিলাম যে নির্বাচনের আগে পরিবর্তনের জন্য ভোট চাইতে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে ভোট না দিয়ে মানুষ যাতে বিজেপিকে ভোট দেয় সরাসরি অ্যাপিল করেছিলেন। সুদীপ, আপনি যখন এই অভিযোগ করছেন মাথা ভাঙায়, আজকেই একটা ঘটনা ঘটেছে। প্রায় 1 মাসের বেশি সময় ধরে বিজেপি কর্মী সমর্থকেরা তারা বাড়ি ফিরতে পারছিলেন না, তারা আবেদন জানিয়েছিলেন। কোচবিহারের ঘটনা আমরা দেখেছি, সেই ঘটনা আমরা দেখিয়েছি দর্শকদের। আজকে মাথা ভাঙাতেও এই ঘটনা ঘটে এবং শেষ পর্যন্ত বিধায়ককে হস্তক্ষেপ করতে হয় তাদেরকে বাড়ি ফেরাতে। এরপরে আপনি যেটা বলছিলেন, প্লিজ কন্টিনিউ করুন। হ্যাঁ, আমি তো সেটাই বলছি। আমি বলছি যে কয়েকটা স্পোরাডিক ইনসিডেন্ট, সেগুলো নিয়ে বিজেপির কিছু স্ক্রিপ্ট রয়েছে। সেই স্ক্রিপ্টটা সারা বাংলা জুড়ে দুটো জায়গায় ফলো করা হয়। মানে আপনি বলছেন যে বিজেপির স্ক্রিপ্ট পড়ছেন রাজ্যপাল। তরুণজ্যোতি এখানে রয়েছে বিজেপির তরফ থেকে, বিজেপির মুখপাত্র। হ্যাঁ, আপনি প্লিজ আপনি বলবেন, আমি তরুণজ্যোতির রিঅ্যাকশনটা নিয়ে নিই। তরুণজ্যোতি, বিজেপির তৈরি করা স্ক্রিপ্ট পড়ছেন রাজ্যপাল, অভিযোগ করছেন সুদীপ, কি বলবেন আপনি? নিশ্চয়ই বলবেন। সুদীপের কি মনে হচ্ছে, সুদীপের কি মনে হয় বা কি না হয়, আই এম লিস্ট বদার্ড। বেসিক্যালি একটা জিনিস দেখুন, আজকে হাইকোর্টের একটা না একাধিক জাজমেন্ট এসছে, সেখানে রাজ্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে যে যারা ভোট পরবর্তী হিংসার জন্য ঘর ছাড়া তাদেরকে বাড়ি ফেরানোর জন্য। গতকালকে একটা অর্ডার এসছে, সেখানে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে একটা টিম ফর্ম করে ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন জায়গায় যে জায়গাগুলো সন্ত্রাস হচ্ছে সব জায়গায় ঘুরে দেখার জন্য বলা হয়েছে। SC/ST কমিশন একাধিকবার এসছে, একাধিকবার রিপোর্ট চেয়েছে পশ্চিমবঙ্গ থেকে। ন্যাশনাল কমিশন ফর ওমেন তারাও রিপোর্ট চেয়েছে এবং বিভিন্ন জায়গায় SP-কে তারা লেটার করেছে, যেহেতু SP তাদেরকে সাথে হেল্প করছে না। এগুলো থেকে বোঝা যায় পশ্চিমবঙ্গের অবস্থা। সুদীপ এখানে বসে স্টুডিওতে বসে ঠান্ডা করে বসে অনেক কিছু বলতেই পারে, পুরোপুরি তার ব্যাপার। রাজ্যপালের পাওয়ার আছে কি আছে না সেটা সংবিধানের মানে পার্ট 6 ক্লিয়ার করে দেয় রাজ্যপাল কি করতে পারেন কি পারেন না। আমি এখানে রাজ্যপালের বা রাজভবনের মুখপাত্র হিসেবে আসিনি, সেই বিষয়ে আমি যাচ্ছিও না। কিন্তু যেখানে রাজ্যপালের অধিকার আছে কি নেই সেটা ভালো, অধিকার আছে কি নেই। থামো সুদীপ, একটু ভদ্রতা রাখো। সুদীপ, একটু ভদ্রতা রাখো। এখানে হচ্ছে আছে কি নেই সেটা সংবিধান অথবা সুদীপ রায় যদি মনে করে পশ্চিমবঙ্গের জন্য নতুন কোন সংবিধান আছে যেটা আমরা জানি না, তাহলে সেই সংবিধানের একটা কপি আমাদেরকে দিয়ে দিক। মানুষের রায়টা ফলো করব, কারণ ভারতবর্ষের সংবিধান হিসাবে রাজ্যপালের মানুষের রায় তোমাদের দিয়েছে সুদীপ, কোনো ভুল নেই। তোমরা বিপুল ভোটে এসছো, কোনো ভুল নেই। সেরকম ভাবে তোমরা সন্ত্রাস করছো, চারিদিকে লুট চালাচ্ছ, সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছো, সেখানেও কোনো ভুল নেই। বিভিন্ন জায়গায় হাইকোর্টের জাজমেন্ট গুলো দেখো, ক্যালকাটা হাইকোর্টের ডিফারেন্ট জাজমেন্ট দেখো, গতকালকের জাজমেন্টটা দেখো, দিল্লি হাইকোর্টের জাজমেন্টটা দেখো, দিল্লি হাইকোর্ট কি বলেছে এগুলো দেখো না, তুমি প্রত্যেকটা রিপোর্ট দেখো। আর রাজ্যপাল নিয়ে কথা বলার আগে একবার রাজ্যপাল দেখো, তোমার দলের তো নেত্রীর কোনো অধীনস্থ কর্মচারী নন, সুতরাং বলার আগে একবার সংবিধানটা পড়ে নিও। দেখো কুণাল বাবুর শিক্ষাগত যোগ্যতা বাকি, সেদিকে আমি যাচ্ছি। তুমি একজন শিক্ষিত ছেলে, আমি আশা করবো তুমি সংবিধান পড়বে, অথবা তুমি যদি মনে করো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সংবিধান আলাদা, তার একটা কপি আমাদেরকে দিয়ে দাও।
তোমাদের নতুন সংবিধান থেকে একটি সংবিধান শিখতে পারি আমরা, কারণ যে পরিবেশে নিয়ে গেছো আজকে পশ্চিমবঙ্গকে, আজকে লজ্জায় দাঁড়িয়ে আছে। রাজনৈতিক হিংসায় পশ্চিমবঙ্গ 1 নম্বর, বলতে লজ্জা লাগে না? বলতে লজ্জা হয় না? পশ্চিমবঙ্গের শিল্প নেই, মানুষের কর্মসংস্থান নেই, পশ্চিমবঙ্গ বেকারত্ব হারে পিছিয়ে, মানে সেখানে তোমার লজ্জা লাগে না? সেখানে রাজনৈতিক হিংসা এখানে, আর এখানে গলাবাজি করছো। রাজনৈতিক হিংসায় পশ্চিমবঙ্গে 1 নম্বরে বলতে লজ্জা করে না? লজ্জা হয় না ভাই? লাস্ট 7 দিনে পশ্চিমবঙ্গে 5টার বেশি রেপের ঘটনা ঘটলো, লজ্জা করে না? চোখে দেখতে পাও না? নাকি সব ঠিক? একটা ধর্ষণের ঘটনা ঘটার 2 ঘন্টার মধ্যে 12 জন অ্যারেস্ট হয়েছে। উত্তরপ্রদেশে কি হয়, গুজরাটে কি হয়, উত্তরপ্রদেশের হাথরাসে ঘটনা ঘটার 2 ঘন্টার মধ্যে অ্যারেস্ট হয়েছে। তুমি কি জানো পার্কস্ট্রিট ঘটনা এখনো দোষী যাচ্ছে? তরুণ যদি আপনার জন্য আমার একটা প্রশ্ন, তরুণ যদি আপনার জন্য আমার একটা প্রশ্ন, প্লিজ একটু শোনার ধৈর্য রাখুন। তরুণ যদি আপনার জন্য যে প্রশ্নটা, যে রাজ্যপাল গেছেন, তিনি ভোট পরবর্তী হিংসা নিয়ে বারবার সরব হচ্ছেন, তিনি দিল্লিতে দরবার করছেন, একদিন নয় 2-2বার তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন। বৈঠকে কি আলোচনা হয়েছে সেটা তিনি হয়তো এসে বলবেন, সেটা শোনার জন্য আমরা অবশ্যই নজর রাখবো। কিন্তু আপনার কাছে প্রশ্ন, দিলীপ ঘোষ বারবার বলছেন যে মাঠে ময়দানে রাজনীতি হয়, কিন্তু মাঠে ময়দানে যারা বিজেপির জন্য গলা ফাটিয়েছে, সেটা আমরা ভাতকুন্ডার ঘটনা বলুন বা কোচবিহার বলুন বা মাথাভাঙা বলুন, সেখানে দলীয় কর্মীদের পাশে আপনারা কতটা দাঁড়াচ্ছেন? আপনারা যদি দেখেন বিভিন্ন জায়গায় আমাদের মানে বিধায়করা, বিভিন্ন জেলা প্রেসিডেন্টরা আমাদের কর্মীদের কাছে যাচ্ছে। ইনফ্যাক্ট হাইকোর্টের অর্ডার আসার পরেও আমাদের মানে জেলা প্রেসিডেন্টরা যাচ্ছেন সেই লোকাল থানাগুলোতে গিয়ে আমাদের কর্মীদের ফেরানোর ব্যবস্থা হচ্ছে। গতকালকেও হয়েছে, নানুরে সেম ঘটনা ঘটেছে, বীরভূমের আমাদের এক কর্মী যারা ঘর ছাড়া ছিল তাদেরকে বাড়ি ফেরানো হয়েছে। তারপরেও আজকে সেই কর্মীর ওপর অত্যাচার হয়েছে, সেই কর্মীকে মারধর করা হয়েছে নানুরে। আপনাকে জানিয়ে রাখি, দুর্গাপুরের কাছে বুদবুদ, সেখানে ভাতকুন্ডার যে ঘটনা, সেখানে বিজেপি কর্মী সমর্থকেরা বৃষ্টির মধ্যে, কি টানা বৃষ্টি চলছে, এবং সেই বৃষ্টিতে প্রায় বন্যা পরিস্থিতি, জল থই থই অবস্থা, সেখানে তাঁবুর মধ্যে তারা রয়েছে, শিশুরা অসুস্থ হয়ে পড়ছে, এইরকম ঘটনা। আপনারা দলীয় কর্মীদের পাশে কতটা দাঁড়িয়েছেন যে তাদের আজকে এই পরিস্থিতি? না, এক্স্যাক্টলি সেটাই বলছি আমরা। বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় আমরা দলীয় কর্মীদের পাশে দাঁড়াচ্ছি, কিন্তু পুলিশ প্রশাসন যেরকম কাজ কারবার শুরু করেছে, আমি একটা ছোট্ট এক্সাম্পল দিলাম আপনাকে, নানুরের ঘটনা। গতকালকে হাইকোর্টের রায় হিসাবে যে আমাদের কর্মী যারা বাড়ি ছাড়া ছিল, পুলিশ প্রশাসনকে রায়ের কপি দেওয়া হলো, তাকে বাড়িতে ঢোকানো হলো। ঢোকানোর পরেও আজকে তার উপর অত্যাচার হয়েছে, সেই একজন কর্মীর ওপর মারধর হয়েছে এবং সে কর্মী এখন হসপিটালাইজড। এটা একটা না, এটা এরকম ঘটনা জায়গায় জায়গায়। দেখুন, গোটা রাজ্য জুড়ে যে একটা রাজনৈতিক হানাহানি বা রাজনৈতিক সন্ত্রাস শাসক দলের পক্ষ থেকে চলছে, সেটা দিনের আলোর মতো পরিষ্কার। গতকাল আপনাদের চ্যানেলে আলোচনা হচ্ছিল যে ভাঙড়, ক্যানিং পূর্ব ভাঙড়ে বিধায়ক নিজের ঘর ভাড়া পাচ্ছেন না, জেসিবি দিয়ে ঘর ভাঙা হচ্ছে। অধীর রঞ্জন চৌধুরী তার কথা বলেছেন, কিন্তু বিষয় এখানে হচ্ছে অন্য। এখানে কৈলাস বিজয়বর্গী এবং দিলীপ ঘোষ, এই 2 জন নেতার চাইতেও কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব সবচাইতে বেশি যার উপর আস্থা রাখছেন, তিনি হচ্ছেন রাজ্যের রাজ্যপাল। এ রাজ্যের বুকে বিজেপির উত্থান আপনি যদি একটু ভালো করে লক্ষ্য করেন, আপনি দেখতে পাবেন যে তৃণমূলের আক্রমণ থেকে তোমাকে যদি কেউ বাঁচাতে পারে, সেটা বাঁচাতে পারবে বিজেপি। এই বলে বিজেপি এ রাজ্যের বুকে বেড়েছিল, কিন্তু আসলে দোসরামের পর থেকে বিজেপি সেই সমস্ত কর্মীদেরকে শেল্টার দিতে ব্যর্থ। তাই সেই সমস্ত কর্মীদেরকে বার্তা দেওয়া হচ্ছে, বাবা দিলীপ না আসতে পারুক, কৈলাস না আসতে পারুক, আরেকজন বিজেপির নেতা আছে যিনি রাজভবনে থাকেন। সুতরাং দিল্লির বুকে 2 জন বিজেপি নেতার আলোচনা হয়েছে। সেটা কি আলোচনা হয়েছে প্রকাশিত নয়। আপনি বিজেপি নেতা বলছেন রাজ্যপালকে। তরুণ জ্যোতি, আপনার কি রিঅ্যাকশন এই বিষয়ে? একটু শেষ করতে দিন, তারপর তরুণ জ্যোতি তার রিঅ্যাকশন দেবে। তরুণ জ্যোতি তার সময় বলেছে, একটু শেষ করতে দিন। বামপন্থীরা মানসিক রোগী বলে রিপোর্ট বেরিয়েছিল। সায়ন যে কথাগুলো বলছে, সায়ন এতগুলো কথা বলার আগে ভাঙড়ে যারা মার খাচ্ছে ওদের কর্মীরা, তাদের পাশে গিয়ে দাঁড়ানো উচিত। সায়ন এতগুলো কথা বলছে, বলার আগে বিভিন্ন জায়গায় কংগ্রেস এবং বাম কর্মীরা মার্কারের পাশে গিয়ে দাঁড়ানো উচিত। এতগুলো ডায়লগ না দিয়ে না, কাজের কাজ করলে হতো। এরা আসলে কংগ্রেস সম্বন্ধে যে কংগ্রেসি গুন্ডা, এদের স্বার্থের জোর, এদের সায়ন তো আইনজীবী, জানে brainwash and they need a treatment.
ত্রিপুরার রাজ্যপাল কেন These দিল্লির people বুকে are যান না? brainwashed and তথাগত they রায় need কেন সেই treatment. সময় দিল্লির বুকে ছুটে এদের যাননি? মাথা খারাপ আছে। আসলে রাজ্যপাল বামপন্থী কোনো পদটাকে দিয়ে বামপন্থা কোনো central জায়গা না, state বামপন্থা হলো relation, এই মানসিক central state রোগ। রিলেশনের মধ্যস্থতায় না থেকে আসলে বিজেপির প্রতিনিধি হিসেবে কাজ করছেন। এদের আর এই তরুণ কথাবার্তার এখানে জন্য বসে সংবিধানের কথা পশ্চিমবঙ্গের বলছিল। মানুষের যারা সবচেয়ে বড় সংবিধানের জ্বালা, মূল মানে না। সবচেয়ে বড় কষ্ট আরে হচ্ছে এই যদি বামপন্থীগুলো, তোমরা যারা সংবিধানের পশ্চিমবঙ্গে মূল জ্বালিয়ে পুড়িয়ে ভাবনাকেই শেষ মানো না। করেছে। তোমরা তারপরে সংবিধানের তৃণমূল, কাঠামোকে এদেরকে মানো না, ছুড়ে তোমরা ফেলে দিয়েছে সংবিধানের প্রিন্সিপালকে মানো না। ভোটার থেকে তোমরা তিনটে দল মিলে এর জন্য একটা সিট পেয়েছে, তিনটে দল মিলে একটা সিট পেয়েছে। সুতরাং এরা যত তোমরা সংবিধানের বেসিক স্ট্রাকচারকে মানো না, তোমরা সংবিধানকে ভাঙতে চাও। এদের তাই কথা কেউ শোনে না। সংবিধান নিয়ে আপনাদের মতো কিছু চ্যানেল এদেরকে নিয়ে আসেন দিল্লির প্রাসঙ্গিক করে রাখার জন্য। এদের সম্বন্ধে কথা বলা মানে সময় নষ্ট করা। বামপন্থীদের সম্বন্ধে কথা বলা মানে হলো সময় নষ্ট করা। নির্দিষ্টভাবে বলছি, আরো আচ্ছা, নির্দিষ্টভাবে বলছি, রাজ্যপাল যেখানে যেখানে গেছেন, রাজ্যপাল যেখানে যেখানে গেছেন, সেখানে সেখানে বিজেপি নেতাদেরকে নিয়ে গেছেন। কোন বিরোধী দলের নেতাকে আপনি সেখানে দেখেছেন? সায়ন, একমাত্র রাজ্যপাল যাওয়া সেখানে যেখানে BJP সেখানে নেতা ছিল যাওয়াতে রাজ্যপালের সাথে, বাকি সংবিধানের কোন কোন দলের নেতাকে আপনি প্রভিশনে দেখেছেন? বাধা আছে যে রাজ্যপাল যেতে পারবেন না? কিন্তু সংবিধানে সায়নের কাছে সংবিধান বলে তরুণ আপনি যদি এক সেকেন্ড, সায়নের কাছে আমার সোজা প্রশ্ন, 2011 থেকে আপনারা লড়াই করছেন। সায়ন প্লিজ, সায়ন প্লিজ, প্রশ্নটা শুনে নিন, প্রশ্ন শুনুন তারপর বলুন। সায়ন, আপনার জন্য প্রশ্ন। 2011 থেকে আপনারা লড়াই করছেন, তার আগেও আপনাদের সময়ও বাম আমলেও কিন্তু এই বিরোধী রাজনীতি করার অপরাধে মানুষের যে দশা, সেই অভিযোগ কিন্তু বারবার উঠেছে। আমি অভিযোগ শব্দটি বলছি, অভিযোগ বারবার উঠেছে। এক্ষেত্রে 2011 থেকে লড়াই করছেন, মানুষের পাশে থাকছেন, মানুষের সাথে থাকছেন, কিন্তু তাহলে আপনাদের নাম্বারস কোথায়? এটা তো মানুষ প্রশ্ন করছে। যাদের পাশে দাঁড়ালেন তারাই আপনাদের নাম্বারস দিল না কেন? এই প্রশ্নটা তো খুব স্বাভাবিকভাবেই উঠবে। দেখুন তৃণমূল কংগ্রেসের যে বাহিনী ঘুরে বেরিয়েছে 11 সাল থেকে, এবং তার পরবর্তী সময়ে যে ঘটনা, বহু মানুষ ঘর ছাড়া হয়েছেন। আমরা পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি, আইনজীবীরা পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন, আমরা আক্রান্ত পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। কিন্তু যে বিজেপি একটা ব্লাফ তৈরি করেছিল যে বিরোধী রাজনীতিকে কেউ যদি শক্তিশালী করতে পারে সেটা আমি পারবো, আমাদের সিবিআই আছে, একটা কাজ করুন না, দলটা তুলে দিয়ে একটা এনজিও খুলুন। দলটা তুলে দিয়ে একটা এনজিও খুলুন। দলের কর্মীরা তৃণমূল কংগ্রেসে, আরে দলটা খুলে দিয়ে একটা এনজিও খোলো ভাই। কর্মীরা যে দল দরকারেও নেই, সরকারেও নেই, ওরকম একটা বেকার দল লেগে লাভ কি? খুলে দাও। মুকুল রায়কে নিয়ে আগে তোমরা ভারতের কমিউনিস্ট পার্টি থেকে ভারতীয় হতে শেখো, চাইনিজ ব্রোকারদের থেকে ভারতীয় হতে শেখো আগে, তারপর রাজনীতি নিয়ে কথা বলো। আরে ভারতীয় হতে শেখো। আইনজীবী হয়ে শোনো, আইনজীবী হয়ে ওই চায়ের দোকানের কথা বলো না, আইনজীবী হয়ে চায়ের দোকানের কথা বলো না ভাই। ওই চাইনিজ দোকানের কথা তুমি বললে না তো আমাকে কোন প্রভিশনে সংবিধানে কোন ধারায় রাজ্যপাল যেতে পারেন না। এরপরে আপনারা দুজন অনেকক্ষণ বলেছেন, আমাদের সঙ্গে নির্মল মুখার্জি রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক, তার কাছে যাব। আপনারা অনেকক্ষণ বলেছেন, আপনাদের সময় আবার আসবে, কিন্তু নির্মল মুখার্জি রাজনৈতিক বিশ্লেষক, তার কাছে যাব। যে ঘটনা একের পর এক ঘটছে, যেভাবে আমরা দেখছি যে রাজ্যে ভোট পরবর্তী যে সন্ত্রাস, তার অভিযোগ বারবার আসছে, বিজেপির তরফ থেকে সরব হওয়া তারা হচ্ছেন, এবং রাজ্যপাল তিনি বারবার এই বিষয়ে মুখ খুলছেন, বিস্ফোরক দাবি করছেন। তিনি দিল্লিতেও গেছেন, কি কারণে গেছেন সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয়, কিন্তু বেরিয়ে এসে তিনি বিভিন্ন বক্তব্য রেখেছেন। সেটা ভোট পরবর্তী সন্ত্রাস নিয়েই তিনি বক্তব্য রাখছেন, এবং তিনি রাজ্যের যে দায়িত্ব সেটা বারবার মনে করিয়ে দিচ্ছেন। এর আগেও তিনি করেছেন, এখনো করছেন। কিন্তু আমার প্রশ্ন, যে এই যে ঘটনা পরম্পরা কন্টিনিউয়াস চলে যাচ্ছে, বাংলায় শান্তি কবে ফিরবে? বাংলার মানুষ তো শান্তি চায়, তারা উন্নয়ন চায়, শিল্প চায়। কবে হবে এগুলো, নাকি আমরা খালি ঝগড়াই করব? দেখুন, আমি 30 বছর তো সাংবাদিকতা করেছি। যারা আমার সঙ্গে আছে, আমি হয়তো প্রত্যেকের থেকে অনেকটাই সিনিয়র। আমি অনেক গভর্নর দেখেছি, অনেকগুলো সরকারও দেখেছি, মমতাকে দেখেছি, তার আগে বামফ্রন্ট সরকার দেখেছি, দিল্লিতে কাজ করেছি। এবার একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে যে রাজ্যপাল যে কাজটা করছেন এবং রাজ্য সরকার যা করছেন, দুজনেই তারা দুজনের দিক থেকে জাস্টিফাইড। প্রথম কথাটা এটা শুনে রাখুন। ইলেকশন 5 জায়গায় হয়েছে, 3 জায়গায় বিজেপি হেরে গেছে, আর 1 জায়গায় জিতেছে, আর 1 জায়গায় জয়েন্টলি পুডুচেরিতে এসেছে। এবার প্রশ্নটা হচ্ছে, সেখানেও সন্ত্রাস হতে পারত, যারা জিতেছে তারা সন্ত্রাস করতে পারে কিনা। আসামে যারা জিতেছে, বিজেপি জিতেছে,
আসামে কংগ্রেসের ওপর অত্যাচার হতে পারত, তামিলনাড়ুতে ডিএমকে জিতেছে, কেরালাতে একেবারে কোর বিজেপির বিরুদ্ধে যারা ইডিওলজিক্যালি তারা ক্ষমতায় এসেছে, তারাও সন্ত্রাস করছে। না কিন্তু আমার প্রশ্ন দেবাশিস বাবু, বলছি, আমাকে একটু ধৈর্য ধরুন, বলে দিচ্ছি একটা। সেটা হচ্ছে রাজ্যপালের এই যে এই প্রো অ্যাক্টিভিজমটা গভর্নমেন্ট ভালো চোখে দেখছে না এবং সেখান থেকে তারা তাদের আপত্তির প্রশ্ন তুলছে। মমতা চিঠি লিখেছে রাজ্যপালকে সরানোর জন্য। এর আগেও আমরা দেখেছি, আপনারা হয়তো দেখেননি কারণ আপনারা জুনিয়র ছিলেন, টিভি রাজেশ্বর যখন এসেছিলেন বামফ্রন্ট সরকার একেবারে কাঁচা খুলে নেমে পড়েছিল তার বিরুদ্ধে। আবার ত্রিভুবন নারায়ণ সিং যখন ফিরে গেছিলেন তাকে লাল সালাম দেওয়া হয়েছে। নুরুল হাসান যখন এসেছিল তাকে। আমরা ঘটনাগুলো জানি কিন্তু পরম্পরা তো এক, মানে বাংলাকে এই ছবিটাই কেন বারবার দেখতে হবে, এটাই কিন্তু সবথেকে বড় প্রশ্ন। বারবার দেখতে হচ্ছে একটাই কারণ, সেটা হচ্ছে বাংলার ট্রেডিশনটাই হচ্ছে একটা প্রোটেস্টের মধ্যে দিয়ে যাওয়া। এই পরিস্থিতিতেও কোভিড চলাকালে কৃষক বন্ধু প্রকল্প, যেটা আমাদের ম্যানিফেস্টোয় আমরা বলেছিলাম যে 6,000 টাকা থেকে বাড়িয়ে 10,000 টাকা পর্যন্ত করা হবে, সেটা কিন্তু এই পরিস্থিতির মধ্যেও চলেছে। আমি কখনো দেখলাম না রিপাবলিককে যে এইটা নিয়ে আপনারা একটা 1 ঘন্টার শো করে, আমি কখনো দেখলাম না দুয়ারে আপনারা একটা শো। সুদীপ, আমরা এই খবর একেবারে খুব বড় করে দেখিয়েছি, আমাদের শিরোনামে রয়েছে, আমরা এটাকে ভীষণভাবে দেখিয়েছি এবং এরকম ভাবার কোনো কারণ নেই। এই অভিযোগ মানতে পারলাম না। প্রত্যেকটি খবরকে নিরপেক্ষভাবে পরিবেশন করা আমাদের দায়িত্ব এবং বারবারই বলছি যে আমরা মানুষের সঙ্গে রয়েছি। ফ্রাস্ট্রেটেড ওল্ড ম্যান যার জীবনে কোনো কাজ নেই, যিনি সকাল থেকে উঠে টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিগত 2 বছর ধরে এই কথা বলছেন, নিজের চাকরি বাঁচানোর জন্য বলতেন, নিজে বাংলায় রাজ্যপাল থাকবেন, নিজের গোষ্ঠীকে বসিয়ে খাওয়াবেন, তার জন্য উনি এই কথাগুলো যাতে বলতেন, যাতে দিল্লিতে ওনার নাম্বার বাড়ে। আর যেহেতু বিজেপি একটা নেতৃত্বহীনতায় ভুগছে, এটা ঘটনা। আজকে কলকাতার রাস্তায় হাঁটলে আপনারা বুঝতে পারবেন কৈলাস বিজয়বর্গীয়র বিরুদ্ধে বিজেপি কর্মীরাই পোস্টার দিচ্ছে, হাঁটলে বুঝতে পারবেন বিরুদ্ধে কথা বলছেন। আপনি যে অভিযোগ করছেন ফ্রাস্ট্রেটেড ওল্ড ম্যান, এটা নিয়ে তরুণজ্যোতি আমাদের সঙ্গে রয়েছে, অনেকক্ষণ থেকে বসে আছে তরুণজ্যোতি। আমি তরুণজ্যোতির রিয়াকশন নেব, কিন্তু তার আগে টুইস্ট অফ জবাব চায় বাংলাতে একটা টুইস্ট রয়েছে, সেই টুইস্ট আপনাদের দেখাতে চাইবো। কয়েকদিন আগেই 14 তারিখ, আজকে 19 তারিখ, 14 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটি বক্তব্য রাখেন এবং সেই বক্তব্য কি ছিল, সেই বক্তব্যে তিনি বলেছিলেন যে সাজানো ঘটনা, এই যে বারে বারে যারা ফেক নিউজ নিয়ে কথা বলছে, ফেক ভিডিও যারা বানাচ্ছে, তাদেরকে একদিন বুকে সেঁটে বলতে হবে বিজেপি করি না। আমি দেখাতে চাইবো সেই বাইট। বাংলা ভালো আছে বলে এত হিংসা কেন? বাংলা যা করতে পারে তা কেউ করতে পারে না। সাজিয়ে গুজিয়ে নাটক করে, কিছু ফলস ভিডিও করে, কিছু ফেক ভিডিও করে যারা বাংলাকে ডিফেম করে বেড়াচ্ছে, একদিন তাদের বুকে লিখে বেড়াতে হবে বিজেপি করি না। জবাব চায় বাংলাতে আরও একটা টুইস্ট আপনাদের দেখাবো। সেই টুইস্টটা কি জানেন? গতকালের ঘটনা, সাঁইথিয়ার ঘটনা, বনগ্রামের ঘটনা, যেখানে অত্যন্ত নক্কারজনক একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনা আপনাদের জানাতে চাইবো। সাঁইথিয়াতে কি ঘটেছিল? অনশন করেছিলেন কিছু বিজেপি কর্মী, তারা তৃণমূলে ফিরতে চাইছিলেন। কেন ফিরতে চাইছিলেন আমরা জানি না, কিন্তু তারপর তাদেরকে ফেরানো তো হলো, এমনি না, গঙ্গা জল ছেটানো হলো, শুদ্ধিকরণ করানো হলো, তারপর সেই বিজেপি কর্মী সমর্থকদের ফেরানো হলো তৃণমূল কংগ্রেসে। দেখাবো সেই ভিডিও। দেখছেন সেই ঘটনা, সাঁইথিয়ার বড়গ্রামের ঘটনা। এই বিজেপি কর্মী সমর্থকেরা যারা তৃণমূল কংগ্রেসে এলেন, কিন্তু তাদেরকে এমনি তৃণমূল কংগ্রেসে নিয়ে আসা হলো না, তাদেরকে শুদ্ধিকরণ করা হলো এবং শুদ্ধিকরণ করার জন্য দেখতে পাচ্ছেন তৃণমূলের পতাকা হাতে তুলে দেওয়া হচ্ছে, কিন্তু তার আগে রীতিমতো গঙ্গা জল এবং ফুল ছেটানো হলো, এইভাবে শুদ্ধিকরণ করা হলো। আমরা জানি না যে এই মধ্যযুগীয় ঘটনা আজকের সময় এই জেট যুগে কিভাবে সম্ভব হচ্ছে। এটা নিয়ে আমরা প্রশ্ন রাখবো। একটু আগে ফ্রাস্ট্রেটেড ওল্ড ম্যানের কথা বলছিলেন সুদীপ রাহা, কিন্তু বাংলায় এই ঘটনাও তো ঘটছে। একটা ঘটনার কথা উনি বলেছিলেন, একটা ঘটনা ঘটেছে তিনি বলছিলেন, ব্যবস্থা নেওয়া হয়েছে বলছিলেন, কিন্তু এই ঘটনাগুলো কেন ঘটছে বাংলায় বারবার? সুদীপ,
যেভাবে কালকে সাঁইথিয়ার বনগ্রামে যে ঘটনা ঘটলো, আপনি কি বলতে চাইবেন? ভিডিও দেখালাম আমি একটু আগে। না এর মধ্যে মধ্যযুগীয় কোনো বিষয়ই নেই। তার কারণ হচ্ছে এখনো বাড়িতে আমাদের মা কাকিমারা পুজো করতে গেলে পুজো করার আগে যে ফুল দিয়ে পুজো করা হয়, পুজো কেন করতে হলো সুদীপ? সুদীপ, আমার সহজ সরল প্রশ্ন, পুজো কেন করতে হলো? সেই ফুলও আমাদের, আমি বলছি বাড়িতে মা কাকিমারাও যখন ফুলে পুজো করেন না, ফুল তোলবার পরে সেটাও গঙ্গা জল দিয়ে শুদ্ধ করা হয়। এটা আমাদের একটা রীতিনীতি। আচ্ছা, মানে বিজেপি কর্মীদের তৃণমূলে আনার জন্য পুজো করতে যারা বিজেপিতে গিয়েছিলেন তারা তো এটা ঠিক, বিজেপি কর্মীদের কথা আমি বাদই দিলাম, যারা বিজেপির বড় বড় নেতা তারা বলতেন বিজেপি করা যায় না, বিজেপি তাদেরকে সর্বভারতীয় সহসভাপতি করে দিয়েছিল। তারা বলছে বিজেপিতে গিয়ে দেখলাম বিজেপি করা যায় না, বিজেপি এই ধরনের গঙ্গা জল কেন ছেটানো হলো? এটা আমার সহজ সরল প্রশ্ন। গঙ্গা জল ছেটানো হয়েছে, এটা তাদের রিচুয়াল। গ্রামের দিকে মানুষ তারা এগুলো মনে করে যে তারা শুদ্ধ হতে চায়, বিজেপি করে তারা পাপ করেছিল। তারা নিজেরা ছেটাচ্ছিল না, সুদীপ তারা ছেটাচ্ছিল না নিজে। গঙ্গা জল ছেটানোটা যেমন মধ্যযুগীয়, তেমন তরুণজ্যোতি তিওয়ারিরাও করোনার সময় ওই গরুর প্রস্রাব নিয়ে কলকাতায় ঘুরেছে, সেটাও মধ্যযুগীয়ই। এ দুটোই মধ্যযুগীয়, এর মধ্যে কোনো তফাৎ নেই। দেখুন, ওই শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি ফেরার সময় যেমন কিছু রীতিনীতি পালন করা হয়, তেমনি ওই পুরানো দলে যখন ফিরে যাচ্ছে বিজেপি কর্মীরা রীতিনীতি পালন করা হয়েছে। খুব সোজা কথা। সিপিএম এর কাছে পুজো হচ্ছে ব্যাপারটা অন্যরকম। সিপিএম এই বিষয়টা ঠিক বুঝবে। তরুণজ্যোতি, গ্রামের দিকে এই ঘটনা হয়, বাড়িতেও আমরা পুজো করি, কাকিমারা পুজো করে, মারা পুজো করে, সেই জন্যই এই পুজো বা এই শুদ্ধিকরণ করা হয়েছে, এমনটা বলছে সুদীপ। কি জানে, হয়তো শিখেছে পিসির কাছ থেকে। দেখুন, এক দলের একটাই পোস্ট, বাদবাকি ল্যাম্প পোস্ট। মাননীয়া যখন বিজেপির সাথে ছিলেন বা বিজেপির মানে কেন্দ্র সরকারের মন্ত্রী ছিলেন, তখন নিশ্চয়ই ছেড়ে আসার পর উনি কালীঘাটের গঙ্গায় ডুব মেরেছিলেন। কালীঘাটের গঙ্গায় ডুব মেরে উনি মানে আত্মশুদ্ধি করেছিলেন, তার জন্য এরকম। আর পাশ থেকে সায়ন এতগুলো কথা বলছে। সায়ন মনে আজকে 2-4টে ভালো চপ কাটলেট মনে নবান্ন থেকে সায়নদের বাড়ির দিকে আসছে, চপ কাটলেটের জন্য বলতে হচ্ছে তাকে। বিমান দাদু যেমন চপ কাটলেট খেতে যায়, সায়ন যে চপ কাটলেট আশা এগুলো বলে থাকে, খুব ভালো কথা। কিন্তু সায়ন, তোমাদের সেই লেসার এভিল তত্ত্ব যেটা ছিল, সেই তত্ত্ব তোমাদের কিন্তু মারের হাত থেকে রক্ষা করেনি, মারটা তোমরাও খাচ্ছ। আর তার উপর যে কথাগুলো আজকে এক্ষুনি বললো ফ্রাস্ট্রেটেড ওল্ড ম্যান সুদীপ, একটা শিক্ষিত ছেলে, ওর কাছে এরকম মন্তব্য আমি আশা করিনি। যে দলে আছে এর থেকে বেশি আশা করা উচিত নয়। পশ্চিমবঙ্গে এনসিআরবি রিপোর্ট বলে দেয় পশ্চিমবঙ্গে পলিটিক্যাল ভায়োলেন্সের অবস্থা, হাইকোর্টের অর্ডার বলে দেয়। তথাগতরা এদেরকে রাজ্যপাল হিসেবে দেখবার পর রাজ্যপাল পদ নিয়ে মানুষের এই ধারণাটা হওয়াই স্বাভাবিক। রাজ্যপাল পদ নিয়ে মানুষের এই ধারণা হওয়াই স্বাভাবিক, কারণ তথাগতরা রাজ্যপাল থাকা অবস্থায় আমরা তো এই কথা বলতে পারবো না, টুইট করতেন, আমরা তো এই কথা বলতে পারবো না। নিন্দনীয়, তুমি আইনের ছাত্র, আমাদের ঘোরাফেরা করা উচিত নয়। তুমি আইনের ছাত্র, সুস্থ সমাজে ঘোরাফেরা করা উচিত নয় বামপন্থীদের। তোমাদের যা যা হিস্ট্রি আছে, হিস্ট্রি খুললে তো বড় বড় খাতা লাগবে। তোমরা আবার থেমে যাও, মানুষ তোমাদেরকে থামিয়ে দিয়েছে, আবার থেমে যাও। একটা এনজিও খুলে মানুষের সাহায্য করো। যদি কিছু তোমাদের সোজা প্রশ্নের উত্তর দিন, একটা সোজা প্রশ্নের উত্তর দিন। রাজ্যপাল যেখানে যেখানে গেলেন সেখানে সেখানে কেন শুধুমাত্র বিজেপির নেতারা ছিলেন? এই প্রশ্নের কোনো উত্তর আছে? বিরোধীরা আক্রান্ত হয়েছে, রাজ্যপাল কোথায় যাবে না যাবে যে সায়ন বাবুকে জিজ্ঞেস করে অশান্তি করবে, রাজ্যপালকে পাওয়ার দেয় না সেটা আগে বলো। ভারতের সংবিধান বলবে, অন্য দেশ রাশিয়া না চীনের মনে হয় নেই। নির্বাচিত জনপ্রতিনিধি ক্যাবিনেটের হাতে সেই ক্ষমতা দেওয়া রয়েছে, কাউন্সিল অফ মিনিস্টার্সের হাতে সেই ক্ষমতা দেওয়া রয়েছে। আমি সুদীপের কাছে রাজ্যপাল দাঁড়িয়ে বিজেপির হয়ে ভোট চাইছে, একটা প্রশ্ন রাখবো। কাউন্সিল অফ মিনিস্টার্স কে বাইপাস করে চলছে সেটা চলুক, একজন এইভাবে রাজ্যপাল তরুণজ্যোতি, প্রত্যেকের কাছেই আমি একটা বক্তব্য রাখতে চাইবো, প্লিজ একটু শোনার ধৈর্য রাখুন। একজনকে ফ্রাস্ট্রেটেড ওল্ড ম্যান, একটা পদের তো গরিমা রয়েছে, তাকে ফ্রাস্ট্রেটেড ওল্ড ম্যান যেভাবে বলে দেওয়া হচ্ছে, যেভাবে ডেকে দেওয়া হচ্ছে, বা মুখ্যমন্ত্রী তাকে যেভাবে পিসি বলা হচ্ছে, এটাও কি আমাদের বাংলার কালচার? আর আমরা কেন এর পিছনেই আবর্তিত হব? কেন এই দিনটাই আমাদের দেখতে হবে? বাংলার মানুষ এর জবাব চায়। এই রাজনীতির সূচনা তো বাংলা থেকে বাংলার মানুষ বাঙালি কোনোদিন দেখেনি।
বাঙালি কোনোদিন দেখেনি কেন একজন মমতা নির্বাচিত বন্দ্যোপাধ্যায় করেছিল মুখ্যমন্ত্রীকে দেখেনি সুদীপ? দিদি ও দিদি বলে যেভাবে 2014 মমতা, আমি তুমি তখন একটা মনে হয় কথা রাজনীতিতে আপনাদের- আসোনি। আপনি আমায় 2014 যা সাল খুশি বয়স বলতে পারেন, তোমার আমার কম আসে যায় ছিল। না। আরে আমি আপনাদেরকে শোনো, বলছি, তোমার বয়স অনেক কম। বাঙালি অনেক যে সহ্য রেজ্জাক করেছে। মোল্লা বলেছিলেন বাঙালি অনেক সহ্য করেছে, ভাষণগুলো বাংলার দেখে নিও। খেয়ে বাংলার পড়ে এখানে CPM বাংলায় এক থেকে ভাই নিজের আছে যে কুস্তিকে চপ কাটে খাইয়ে নিতে যাবে বাংলায় আমার কাছ থেকে। রাজভবনে তাকে বসিয়ে অনিল বসু, রাজ্যপাল বিমান যদি বসু, মনে করেন এগুলো বিজেপি জিজ্ঞেস করো। দালালি করবেন, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী আছেন বলে আজও রাজভবনটা ঘেরাও হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় তার কর্মীদের সুশৃঙ্খল করে রেখেছেন বলে আজও রাজভবনটা ঘেরাও হয়নি। সুশৃঙ্খলা নমুনা দেখা যায় সুদীপ, সময় লাগে। তোমাদের সুশৃঙ্খলার নমুনাটা দেখা যায়। রাজভবন ঘেরাওয়ের কথা, তরুণজ্যোতি রাজভবন ঘেরাওয়ের যে কথা তিনি বলছেন, সুদীপ এক্ষুনি বললেন, কি বলবেন আপনি এই বিষয়ে? না, করতেই পারে, যেরকম আপনিও মাইন্ডসেট আইনজীবী। এরা করতেই পারে। আপনি না, বিজেপির এরা যেরকম মুখপাত্রের মাইন্ডসেট পাশাপাশি এরা একজন করতেই পারে। আইনজীবী। না না, এদের যেটা ইচ্ছা এরা করতেই পারে, এদের যা মাইন্ডসেট এরা সবই করতে পারে। যেমন মুখ্যমন্ত্রী ধর্ণা দেয়, মুখ্যমন্ত্রী দেখুন, কমিশনার দেখুন, দারোয়ান হয়ে যায়, দেখুন, মুখ্যমন্ত্রী বাংলার বুকে যে ভদ্র আইন নেতার জন্য শৃঙ্খলার ধর্ণা দেয়। অবনতি এরা ঘটেছে, যা খুশি করতে পারে। দেখুন, বাংলার বুকে যে আইন শৃঙ্খলার সায়ন অবনতি কিছু বলছে, ঘটেছে তার সায়নের বক্তব্য পরিষ্কার শুনিনি, তার সায়ন কারণ কিছু বলছে। তার অনেকক্ষণ পরিষ্কার আপনারা তার বলেছেন, কারণ please, যে সায়ন কিছু দীপঙ্কর বলছে। ভট্টাচার্য তৃণমূলের মধ্যে লেসারি বিল দেখেছিলেন, সেই দীপঙ্কর ভট্টাচার্য লেলিন এখনো পর্যন্ত রাজভবনটা ঘেরাও হয়নি। আরে যে দীপঙ্কর ভট্টাচার্য মমতা ব্যানার্জির মধ্যে লেসারি বিল দেখেছিলেন, সেই দীপঙ্কর ভট্টাচার্য মমতা ব্যানার্জি সরকারের বিরুদ্ধে ধর্ণা দিয়েছেন লেলিন মূর্তির পাদদেশে। টাকায় খাইয়ে রাজভবনে থাকতে পারছেন, সেটাও মুখ্যমন্ত্রীর সৌজন্যে। মুখ্যমন্ত্রী তার দলের কর্মী বলুন, বাংলার মানুষদের বলুন, সুশৃঙ্খল ভাবে রাখতে পেরেছেন। তার কারণ দেখুন, আমাদের এই সাংবিধানিক আলোচনা পদে থেকে রাজ্যপাল যখন বিজেপির পরে ভোট চেয়েছেন, এটা লজ্জার লজ্জার লজ্জার, এটা আমাদের মানা উচিত। সুদীপ, এটা একটা উনি কথা করতে বলি পারেন শোনো না। সুদীপ, অধ্যত্তের না পতন হয়, জানো তো, আর অধ্যত্তের পতন খুব মারাত্মক সেটাই হয়। হয়েছে। সুতরাং যেগুলো সেটাই বলছো সেগুলো হয়েছে। ঘুরে আসবে, যে টেনশন নিও না। নরেন্দ্র মোদী যেগুলো মুখে বলছো চোখে সেগুলো দেখেছিলাম, ঘুরে আসবে, সেই একদম টেনশন উদ্ধত্তের নেবে না। পতন হয়েছে। অতি তোমার দর্পে এই হতা যে লঙ্কা, তুমি এই অতি কথাগুলো বাণে বলছো, চক্রবাক। এগুলো ঠিক ঘুরে সেই আসবে, পতন সময় মতো আসবে। বিজেপির তুমি পতনের একদম বাংলা থেকে টেনশন নেবে না। বিজেপির মৃত্যু ঘন্টা বেজেছে। আগামী 2006 সালে 2024 সিপিএম বলতো ভারতবর্ষে ওরা BJP 235, এরা 35, পতন সিপিএম নিশ্চিত। আজকে নেই। দেখুন, আমি একটা বিষয় খুব পরিষ্কার দেখতে পাচ্ছি, রাজনৈতিক এক সেকেন্ড, আমি একটা বিষয় খুব পরিষ্কার দেখতে পাচ্ছি, আমাকেও প্লিজ একটু বলার সুযোগ দিন। সেই পরিচিতি পরিচালনা প্রকাশ করছি পেয়ে এই যাচ্ছে শোটা, আস্তে আস্তে। আমাকেও প্লিজ একটু বলার মানে আপনারা একটু ধৈর্য রাখুন, আমিও প্লিজ কিছু বলি। আপনারা কন্টিনিউয়াস যে বক্তব্য রাখছেন তার থেকে একটা বিষয় খুব পরিষ্কার, এবং এই এতক্ষণ আলোচনা চলছে, আমরা হুঁশিয়ারি শুনলাম, পাল্টা হুঁশিয়ারি শুনলাম, একাধিক বক্তব্য শুনলাম, কিন্তু এই উত্তরটা পেলাম না যে এই ধরনের ডিবেট আমাদের কবে করতে হবে না, কবে শুধুমাত্র উন্নয়ন নিয়ে আমরা ডিবেট করব, কবে আমরা বলবো যে রাজ্যে একের পর এক শিল্প হচ্ছে, কবে আমরা বলবো যে কোভিড পরিস্থিতি আয়ত্তের মধ্যে, কবে আমরা বলবো যে এ রাজ্যে বেকারের সংখ্যা একেবারে তলানিতে ঠেকেছে। সেই দিনটার জন্য, সেই ডিবেটের জন্য আমরা অবশ্যই অপেক্ষা করব। এবং এই যে রাউন্ড আবর্তিত হচ্ছে আলোচনা, খালি ওই একই বিষয়ে আক্রমণ আর পাল্টা আক্রমণ, এবং ভোট পরবর্তী যে সন্ত্রাসের ছবি বারে বারে উঠছে, সেটা অবশ্যই রিপাবলিক বাংলা দেখাবে এবং জবাবও চাইবে বাংলার মানুষের হয়ে। আমি চাই বাংলাতে এখন যে বাইট বা যে রিয়াকশন, যে প্রতিক্রিয়া আপনাদের দেখাবো, সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কয়েকদিন আগেই তিনি বলেছিলেন যে প্রধানমন্ত্রীকে তিনি চিঠি লিখেছেন। কি বিষয়ে লিখেছেন? রাজ্যপালকে ফেরানোর বিষয়ে। রাজ্যপাল যখন দিল্লিতে যান তখন ফেরানোর বিষয়ে তিনি আবেদন করেন, এবং এই প্রসঙ্গে তিনি আরও কিছু বক্তব্য রাখেন, দেখাবো সেই বক্তব্য। রাজ্যের কাছ থেকে কথা বলে কিন্তু করা হয়নি, কাজে উনি চলে গেল, আমাকে জিজ্ঞাসা করা হয়নি, শুধু মানে কি করে জানবেন? আসা যাওয়ার ঘন্টা ওরাই একাই গেল। আমি কি থাকবো, আপনাকে কি করে বলবো? আমি তো প্রধানমন্ত্রীকে কিংবা চিঠি লিখে ওনাকে উত্তর করতে পারবেন। আমরা শুনলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নালিশ করেছেন প্রধানমন্ত্রীর কাছে রাজ্যপালকে ফেরানোর জন্য। আমি এই বিষয়ে একটু রিয়াকশন নিয়ে নেবো। আমার সঙ্গে যে অতিথিরা রয়েছেন, আমি তরুণজ্যোতির কাছে যাব প্রথমেই। তরুণজ্যোতি, প্রধানমন্ত্রীর কাছে 2-3 বার নালিশ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, চিঠি লিখেছেন যাতে রাজ্যপালকে সরানো হয়, তাকে অব্যাহতি দেওয়া হয়, এবং তিনি কোনো উত্তর পাননি, তিনি অভিযোগ করছেন। এই ধরনের পরিস্থিতি এই রাজ্যে কেন তৈরি হচ্ছে? রাজ্যপালের অতি সক্রিয়তা নিয়ে রাজ্য বারবার অভিযোগ করছে, এটাও তো কাম্য নয়। কি বলবেন আপনি? আচ্ছা, গোপাল কৃষ্ণ গান্ধীর পর কোনো রাজ্যপালকে আমাদের মাননীয় ঠিক পছন্দ হয়নি, তখন উনি বিরোধী নেত্রী ছিলেন।
সুতরাং আজকে এটা নিয়ে উনি কি বলছেন কি না বলছেন, কাকে চিঠি লিখছেন না লিখছেন, ওনার ব্যক্তিগত ব্যাপার, সেটা নিয়ে বলার কিছু নেই। আর রাজভবনের মুখপাত্র আমি নয় সেখানে ডিফেন্ড করবো বা করবো না, কিন্তু যেটা আইন অবস্থা পশ্চিমবঙ্গে যে রাজনৈতিক হিংসা দেখা যাচ্ছে বিভিন্ন দলের ওপর, বিরোধী দলগুলোর ওপর, সেটা পরিষ্কার। খালি একটা ক্ষেত্রে না, বিভিন্ন হাইকোর্টের জাজমেন্ট, সুপ্রিম কোর্টের জাজমেন্ট, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের রিপোর্ট, SC/ST কমিশনের রিপোর্ট, ন্যাশনাল কমিশন ফর ওমেনের রিপোর্ট, এগুলো থেকে এই জায়গাটা পরিষ্কার হয়েছে। কম তরুণজ্যোতি, সুদীপের রিয়াকশন নিয়ে নি। রাজ্যপালের অতি সক্রিয়তা নিয়ে বারবার প্রশ্ন উঠছে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বললেন, সেই রিয়াকশন দেখালাম। সুদীপ প্লিজ। রেনেসাদি, আপনি যেটা বলতে বলতে ব্রেকে গেলেন যে আমরা কবে উন্নয়ন, শিল্প এগুলো নিয়ে আলোচনা করব, আমি একদম আপনার সাথে সহমত। রিপাবলিক বাংলা একদিন আলোচনা করুক যে সারা দেশে কোভিড পরিস্থিতিতে যখন সারা ভারতবর্ষে 24% বেকারত্ব বেড়েছে, তখন বাংলায় 40% বেকারত্ব কমেছে। এটা নিয়ে একদিন একটা আলোচনা হোক। মিথ্যে ইনফরমেশন কেন দাও? মিথ্যে ইনফরমেশন কেন দাও? আজকে CMI রিপোর্ট দেখো। তুমি যখন বলেছো আমি তখন কোভিডে যখন তুমি মিথ্যে কেন বলবে? তাই বলে তোমার সময় বলবে বলে মিথ্যে বলবে কোনো মানে নেই না। বাংলার ক্ষেত্রে কিন্তু কোভিডের টাইমটা অনেক কিছু বলবে। সুতরাং সেই জায়গা থেকে আমরা সত্যি দেখুন খুব পরিষ্কার কথা, গভর্নরের যে পলিটিক্যাল আইডেন্টিটি, কোভিড নিয়ে রিপাবলিক বাংলা ধারাবাহিক প্রোগ্রাম করেছে, মানুষের পাশে আমরা এখনো আছি, থাকবো, কথা দিচ্ছি। বাংলায় কোভিডের টাইমটা দেখুন খুব পরিষ্কার কথা হচ্ছে, একটু প্লিজ থামান। দেখুন খুব পরিষ্কার কথা হচ্ছে, গভর্নরের যে পলিটিক্যাল আইডেন্টিটি বিভিন্ন সময় প্রকাশিত হয়ে যাচ্ছে। উনি বিরোধীদের পাশে দাঁড়াতে গিয়ে কেবলমাত্র নিশীথ প্রামাণিক, শুভেন্দু অধিকারীকে সাথে নিয়ে বিজেপি কর্মীদের পাশে দাঁড়ালেন, কিন্তু বাদবাকি যে বিরোধীরা আক্রান্ত হয়েছে উনি তাদের কাছে পৌঁছতে পারলেন না। মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় আছে? সায়ন, বিরোধী কার কোনো দল পশ্চিমবঙ্গে আছে কি? আজকের দিনে দাঁড়িয়ে উনি জগদীপ ধনখড়কে অন্য চোখে দেখছেন। পশ্চিমবঙ্গে আছে? দেখো আমরা যখন এই আলোচনা করছি, আপনাদের এক সেকেন্ড জবাব চাই বাংলাতে। এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ আমরা ব্রেক করবো। এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ আমাদের কাছে এসেছে। প্লিজ আপনারা সবাই একটু সঙ্গে থাকুন। একটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে এসেছে। টানা বৃষ্টি চলছে এই রাজ্যে। পশ্চিমবঙ্গে আমরা যেটা জানতে পারছি, 19শে জুন অবধি, মানে আজকে 51% বেশি বৃষ্টি হয়েছে। অন্যদিকে কলকাতার ক্ষেত্রে 108% বৃষ্টি হয়েছে। পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ দিকে যেতে পারে এমনটা আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা, কারণ নদীর জলস্তর বাড়ছে। কি পরিস্থিতি, এই সমস্ত কিছু নিয়ে আপডেট দেবে আমাদের প্রতিনিধি সুখেন্দু সরকার, নিউজ রুম থেকে আমাদের সঙ্গে রয়েছে। সুখেন্দু, যেটা জানতে চাইবো যে ব্যারাজগুলো থেকে জল ছাড়া হচ্ছে, জলস্তর বাড়ছে, নদীর অন্যদিকে টানা বৃষ্টি হচ্ছে, কি জানতে পারছো এই বিষয়ে? এবং এভাবে যেটা দেখা যাচ্ছে যে আমরা দেখেছি যে টানা কয়েকদিনের বৃষ্টি, ইতিমধ্যেই কিন্তু মৌসুমি বায়ু সক্রিয় পশ্চিমবঙ্গে, পাশাপাশি উত্তরপ্রদেশ এবং বিহারের ওপর একটা নিম্নচাপ রয়েছে। পাঞ্জাব থেকে নিম্নচাপ অক্ষরেখায় ইতিমধ্যেই কিন্তু বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত, যেটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গেছে। অন্যদিকে বাংলাদেশ সংলগ্ন সেই জায়গাতে কিন্তু দক্ষিণ বাংলাদেশের কাছাকাছি জায়গায় একটা ঘূর্ণাবর্ত রয়েছে, এবং সেই ঘূর্ণাবর্ত এবং একই সঙ্গে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় কিন্তু টানা কয়েকদিন বৃষ্টি হচ্ছে আমরা দেখেছি। এবং এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের যা পূর্বাভাস রয়েছে, সেই পূর্বাভাস অনুযায়ী কিন্তু আগামীকাল পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি কয়েক জায়গায়, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় হবে, এবং সোমবারের পর থেকে হয়তো আবহাওয়ার উন্নতি হয়তো হতে পারে। ইতিমধ্যেই তুমি যে বিষয়টা জানালে যে বিভিন্ন ব্যারাক থেকে জল ছাড়া হয়েছে, পাঞ্চেত থেকে 14,000 কিউসেক জল ছাড়া হয়েছে। অন্যদিকে মাইথন ড্যাম থেকে কিন্তু 24,000 কিউসেক জল ছাড়া হয়েছে, ডিভিসি ছেড়েছে। এবং এই জলটা যখন দেখা যাচ্ছে নিম্ন দামোদর এবং একই সঙ্গে কিন্তু আসতে কিন্তু এবং গ্রামীণ হাওড়ার দিকটায় কিন্তু আসতে 7 থেকে 10 ঘন্টা এবং অন্যদিকে প্রায় 17 ঘন্টা সময় লাগার কথা। আমরা ইতিমধ্যেই দেখেছি যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, বিশেষ করে হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জায়গা জলমগ্ন রয়েছে। এই সমস্ত জায়গায় কিন্তু যদি ডিভিসে যে 38,000 কিউসেক যে জল ছেড়েছে, সেই জলের পরিমাণ যদি আরও জল আরও বেশি ছাড় থাকে এবং সেই জল যখন এসে পৌঁছবে, সেখানে কিন্তু জলস্তর আরও বাড়ার কথা। অর্থাৎ এমনিতেই
নদীগুলো ফুঁসছে, তার সঙ্গে জলস্তর বৃদ্ধি এবং একই সঙ্গে টানা বৃষ্টি, সব মিলিয়ে কিন্তু বেশ খানিকটা উদ্বেগের কারণ। এবং একই সঙ্গে 25 এবং 26 তারিখ রয়েছে ভরা কোটাল, সেই সময় কিন্তু আরও জলস্ফীতি হতে পারে এবং জলস্তর বাড়তে পারে। সব মিলিয়ে এবং আবহাওয়া দপ্তর যে পূর্বাভাস দিয়েছে যে কলকাতায় ইতিমধ্যেই কিন্তু বলা যাচ্ছে 108% বেশি বৃষ্টি হয়েছে 19শে জুন পর্যন্ত। অন্যদিকে গোটা পশ্চিমবঙ্গে বৃষ্টির পরিমাণ যা রয়েছে তাতে 51% বেশি বৃষ্টি হয়েছে, যেটা হওয়ার কথা, স্বাভাবিক বৃষ্টি হওয়ার কথা পরিমাণ ছিল 174.3 মিলিমিটার। সেটা কিন্তু দেখা যাচ্ছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বৃষ্টির পরিমাণ 19শে জুন পর্যন্ত হচ্ছে, 1 জুন থেকে 19শে জুন পর্যন্ত বৃষ্টির পরিমাণ যা মাপা হয়েছে তাতে দেখা যাচ্ছে এটা 262.7 মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং সেটা 51% পশ্চিমবঙ্গে এই বৃষ্টির পরিমাণ বেড়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিন্তু 106% বেড়েছে, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। ফলে স্বাভাবিক বৃষ্টিপাত যেহেতু বেড়েছে এবং আমরা দেখেছি যে টানা বৃষ্টি, ফলে বেশ খানিকটা উদ্বেগ রয়েছে, এমনটাই কিন্তু মনে করছে আবহবিদরাও। রেনেসা, অর্থাৎ বৃষ্টি যদি এইভাবে চলতে থাকে এবং এই বৃষ্টির পরিমাণ যদি আরো বাড়তে থাকে তাহলে নিঃসন্দেহে সুখেন্দু আশঙ্কার বিষয় তো রয়েছে রাজ্যবাসীর জন্য, সেদিকে রিপাবলিক বাংলা অবশ্যই নজর রাখবে। তোমাকে ধন্যবাদ। আমরা এই খবরে যেমন আছি, গেস্টরাও আমাদের সঙ্গে রয়েছে। তা এই মুহূর্তে একদমই আমি শুনতে পাচ্ছি এই মুহূর্তে আরো একটা ব্রেকিং আমাদের কাছে এসেছে পিসিআর থেকে, আমাকে যেমনটা বলছে সেই ব্রেকিংয়ে আমাদের একটু নজর দিতেই হবে, তারপর আমরা গেস্টদের রিয়াকশন অবশ্যই নেব। সেই ব্রেকিং এই মুহূর্তে রিপাবলিক বাংলায় আপনাদের জানিয়ে রাখি যে বিজেপি বঙ্গভঙ্গের চক্রান্ত করছে এই বিষয়ে যখন সরব তৃণমূল কংগ্রেস, ঠিক তখনই 20শে জুন বিজেপির রাজ্য দপ্তরে পালিত হবে পশ্চিমবঙ্গ দিবস। অর্থাৎ খানিকটা কি এই বিষয়ে সক্রিয় হচ্ছে বিজেপি। দিলীপ ঘোষ এমনই জানিয়েছেন। শিবাশিস মৌলিক আমাদের প্রতিনিধি নিউজ রুম থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে। শিবাশিস, কি আপডেট পাচ্ছ এই বিষয়ে, বিজেপির তরফ থেকে কি জানানো হয়েছে? দেখো রেনেসা, আমরা যেটা তুলে ধরছি যে আগামীকাল অর্থাৎ 20শে জুন রাজ্য বিজেপি সদর দপ্তরে পালন করা হবে পশ্চিমবঙ্গ দিবস। হঠাৎ 20শে জুন কেন? তোমার ফিরে যেতে হবে 1947 সালে। 1947 সালে 20শে জুন র্যাডক্লাইফ লাইনের ভিত্তিতে কিন্তু বেঙ্গলকে সেখানে ওয়েস্ট বেঙ্গল এবং ইস্ট বেঙ্গল বা ইস্ট পাকিস্তান হিসেবে ভাগ করা হয়েছিল। এবং এই যে ভাগ করা হয়েছিল, বিজেপি বারবার যা দাবি করে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আন্দোলন না করলে পুরো বাংলাটাই কার্যত পাকিস্তানে চলে যেত বলে বিজেপি বারবার কিন্তু দাবি করে। শিবাশিস, প্লিজ একটু ইন্টারাপ্ট করছি, তুমি আমাদের সঙ্গে থাকো। দিলীপ ঘোষের রিয়াকশন, প্রতিক্রিয়াও কিন্তু আমাদের কাছে আছে, আমরা দর্শকদের দেখাতে চাইবো এবং গেস্ট যারা রয়েছেন তাদেরও শোনাতে চাইবো, প্লিজ। দেখুন, সম্ভবত 46 সালে শ্যামাপ্রসাদের নেতৃত্বে পশ্চিমবাংলায় স্বাধীনতার আগে যে এখানে রাজ্য সরকার ছিল, সেখানে সর্বসম্মতিক্রমে পশ্চিমবাংলাকে একটি হিন্দু বেঙ্গলি হোমল্যান্ড হিসেবে ঘোষণা করা হয়। এবং যখন এই অত্যাচার চলছিল যে হিন্দু মুসলমান বেশি দেশ ভাগ হবে, তো বাঙালি হিন্দুর জন্য একটা হোমল্যান্ড চাই বলে তৎকালীন সরকার বিধানসভায় প্রস্তাব পাস করে এই 20 জুন। তাই আমরাও এবং অনেক লোক এটাকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে ঘোষণা করেন। তৃণমূল কংগ্রেস যে কৌশল নিয়েছে, যে প্রচার করছে, চক্রান্তের অভিযোগ বিজেপির বিরুদ্ধে আনছে, বঙ্গভঙ্গের চক্রান্তের অভিযোগ বিজেপির বিরুদ্ধে আনছে, তাহলে কি এটা পাল্টা কৌশল বিজেপির? কি বলবে শিবাশিস? একদমই রেনেসা, তুমি ঠিকই ধরেছো যে সময় দাঁড়িয়ে কিন্তু বিজেপি কার্যত দুটো সমস্যায় পড়েছে। এক হচ্ছে তৃণমূল কংগ্রেস তাদের বিরুদ্ধে উত্তরবঙ্গকে ভাগ করার বা বঙ্গভঙ্গের অভিযোগে বিজেপিকে অভিযুক্ত করছে। অন্যদিকে বিজেপি তার ভোটের যে ফলাফল পর্যালোচনা করে দেখছে যে সেখানে কিন্তু বাঙালি আনার অভাবকে বিজেপির অভ্যন্তরের অনেকেই দায়ী করছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বিজেপি কার্যত এই পশ্চিমবঙ্গ দিবসের মাধ্যমে একপাশে নিজেদের দলে বাঙালি আনাকে প্রতিষ্ঠা করছে, অন্যদিকে বঙ্গভঙ্গের যে আসল প্রথম, আমরা জানি যে প্রথমে 1905 সালে একটা চেষ্টা করা হয়েছিল ব্রিটিশদের তরফ থেকে, তারপরে যে বঙ্গভঙ্গ কার্যত ইতিহাসে রয়েছে যে 1947-এ যে বঙ্গভঙ্গ দেখেছে মানুষ, সেই দেশভাগের স্মৃতিকে আমাদের সঙ্গে গেস্টরা রয়েছেন, অতিথিরা রয়েছেন। শিবাশিস, তোমাকে ধন্যবাদ। আমি সুদীপের কাছে প্রথমেই যাব। সুদীপ, আগামীকাল 20শে জুন এবং পশ্চিমবঙ্গ দিবস পালন করবে, আরো গুরুত্ব দিয়ে পালন করবে বিজেপি, কি বলতে চাইবেন আপনি? দেখুন, বরাবরই দিবসগুলি পালিত হয়, শপথগুলি নয়। আর যারা এই বেঙ্গলি প্রবলেম আর পশ্চিমবঙ্গকে পশ্চিমবঙ্গ বলেন, তারা কতটা পশ্চিমবঙ্গ দিবস সফলভাবে পালন করলেও পশ্চিমবঙ্গকে কতটা আন্তরিক করতে পারবেন। আমি বিজেপির রাজ্য সভাপতি এবং বিজেপি দলকে বলবো, তারা আগে পশ্চিমবঙ্গ থেকে নেতা তৈরি করুন, যাতে নির্বাচন হলে উত্তরপ্রদেশ, বিহার, গুজরাট থেকে ভাড়া করা নেতাদেরকে না নিয়ে এসে বাংলায় নির্বাচনে লড়তে হয়। আগে বিজেপি দলটা পশ্চিমবঙ্গের দল হয়ে উঠুক,
এবং এই প্রক্রিয়া ওনারা যেগুলো চালাতে শুরু করেছেন ভালো বিষয়, করুন না, ওনারা ওনাদের মতো করুন। কিন্তু বঙ্গভঙ্গের যে চক্রান্ত সত্যিই হচ্ছে, বিজেপির পক্ষ থেকে জন বার্লা যখন বলছেন যে এই অঞ্চলটাকে কেন্দ্রশাসিত অঞ্চল করে দেওয়া হোক, খুব স্বাভাবিকভাবেই বাঙালি হিসেবে, বাংলার মানুষ হিসেবে আমাদের আবেগ উত্তরবঙ্গ। তরুণ জ্যোতি, বাংলার নেতা নেই বিজেপিতে, বাংলার নেতা নেই, বাংলা থেকে ভূমিপুত্র আরো বেশি দরকার, এমনই দাবি করছেন সুদীপ। না না, সুদীপ অনেক কিছু দাবি করতে পারে, বললাম তো। ভারতীয় জনতা পার্টি যদি ইতিহাস দেখতে হয় তাহলে জনসংঘের ইতিহাস দেখতে হবে। জনসংঘের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন মানে ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। আর এই পশ্চিমবঙ্গ দিবস এই বছর প্রথম পালিত হচ্ছে এরকম নয়, প্রতি বছরই পালন করা হয়ে থাকে। এবং আরো একটা কথা, যে গুরুত্ব দিয়ে না প্রতি বছরই হয়, আপনারা জানতেন না? আপনারা হয়তো মানে রিপাবলিক বাংলা এটা হয়তো প্রথম বছর পশ্চিমবঙ্গে খবর ছিল না, তাই হয়তো জানে না, কিন্তু এটা প্রতি বছর করা হয়ে থাকে। আর একটা কথা, যে বঙ্গভঙ্গর কথা হচ্ছে, ভারতীয় জনতা পার্টি বিচ্ছিন্নতাবাদী রাজনীতিতে বিশ্বাস করে না, তার জন্যই বিমল গুরুং আমাদের দলে টিকতে পারলো না এবং সে দিলে ফেরত গেল যে তৃণমূলে। বিমল গুরুং পাহাড় ভাগের সবচেয়ে বড় মানে অ্যাডভোকেট বলা যায়। আর সেকেন্ড, ওই পাহাড়ে গোর্খা ল্যান্ড টার্মটাকে মানে গোর্খা ল্যান্ড নিয়েছিলাম তো। বিমল গুরুং ছাড়ার সময় কি বলেছিল? ছাড়ার সময় বলেছিল যে ভারতীয় জনতা পার্টি আমার কথা রাখছে না। তাহলে তার মানে কি দাঁড়ালো? যে ওর কথা রাখছে দেখুন পরিষ্কার তিনটে কথা, পরিষ্কার তিনটি কথা। বিমল গুরুং রাজ্য ভাগ করতে চেয়েছেন, সেই বিমল গুরুংকে একসময় তৃণমূল কংগ্রেস টেনে নিয়েছিল, পরে বিজেপি টেনে নিয়েছিল, শেষবার আবার তৃণমূল টেনে নিয়েছে। 1, 2 বাংলাকে যদি আবার ভাগ করার চক্রান্ত হয়, অল অ্যান্ড আউট তার বিরুদ্ধে আন্দোলন করে তোলা হবে গোটা রাষ্ট্রে। 3 যারা ব্রিটিশদের দালালি করেছে, 3 যারা ব্রিটিশদের দালালি করেছে, সেই দালালদের কি দিবস পালন করা হলো কথা বলছো তুমি? কিচ্ছু যায় আসে না। তুমি কি পিসি যোশীর কথা বলছো? কে ছিল পিসি যোশী ভাই, মনে আছে? কেন নাম শুনেছো? তাদের তরফ থেকে কোন রকমের কোনো কিছু কেউ শুনতে চায় না। এগুলো করে গেছো। পিসি যোশীকে চেনো তুমি? ওনাদের কোনো ভূমিকাই নেই। আরে ব্রিটিশ করছো, পিসি যোশীকে চেনো? কে বলো তো পিসি যোশী? পিসি যোশীকে তুমি একজনের নাম বলো তো ভাই। তুমি একজনের নাম বলো না। যে বড় বামপন্থী ভাই তোমার, বড় বামপন্থী ভাই আমার তিওয়ারি, শোনো তরুণ জ্যোতি তিওয়ারি, এরকম ধরনের মানসিকতার লোক বাংলাতে। সবাই বলছে যে আমাদের এখানে থামতে হবে এবং কে বড় কে ছোট এই সব অভিযোগ, পাল্টা অভিযোগে আমরা যেতে চাই না। পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ পশ্চিমবঙ্গ দিবস পালন করার মাধ্যমে ফেরে কিনা সেদিকে আমরা নজর রাখবো। কিন্তু সত্যিই আমরা প্রত্যেকের কাছে দায়বদ্ধ, মানুষের কাছে দায়বদ্ধ। আমরা চাই যে বাংলার উন্নয়ন নিয়ে একটা শো করতে, একটা ডিবেট করতে, এই জবাব চাই বাংলাতেই। সেই দিনটার জন্য আমরা অবশ্যই অপেক্ষা করবো। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। এরপর দেখুন 294 বিশাখার সঙ্গে।